আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাবি, রাবি ও গুচ্ছ সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের 33 নং প্রশ্ন পর্যন্ত সমাধান। আজকে দেখব 34 নং প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলোর সমাধান। 34 নং প্রশ্নে বলা রয়েছে, একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ হয় তাহলে এর গতিশক্তি কত গুণ হবে? আমরা জানি গতিশক্তি এর সাথে বেগের যে সম্পর্ক সেটি হচ্ছে ইকে সমান হাফ এম বি স্কোয়ার। এটা আমরা জানি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গতিশক্তি এর সাথে বেগের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। সুতরাং দেখতে পাচ্ছি বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি হবে 4 গুণ। কেননা যেহেতু বেগের মান যদি দ্বিগুণ হয়ে থাকে, এখানে বলা হয়েছে বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তি হবে 4 গুণ। কেননা বেগের উপর স্কয়ার রয়েছে, এই জন্য গতিশক্তি হবে কিন্তু আমাদের 4 গুণ। অর্থাৎ এক্ষেত্রে গ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব 35 নং প্রশ্ন। 35 নং প্রশ্নে বলা রয়েছে, প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য কত ক্ষমতার পাম্প প্রয়োজন হবে? যেহেতু এখানে কোনো কর্মদক্ষতার কথা বলা নেই, এজন্য আমরা এই অঙ্কটি কর্মদক্ষতা ছাড়া যে সূত্রটি রয়েছে ক্ষমতার সেটি ব্যবহার করব। আমরা জানি সেই সূত্রটি হচ্ছে ক্ষমতা P সমান mgh/t, এটা আমরা জানি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভর হচ্ছে 10 লিটার, এজন্য আমরা লিখব যে 10 গুণন হচ্ছে 9.8। এক্ষেত্রে উচ্চতা দেওয়া রয়েছে আমাদের 10 মিটার এবং প্রতি সেকেন্ডে যেহেতু বলে দিয়েছে এজন্য সময় কিন্তু হচ্ছে 1 সেকেন্ড। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যদিও দেওয়া রয়েছে ভর 10 লিটার, আমরা কিন্তু এখানে কেজিতে মানটি বসিয়েছি। আমরা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এখানে 1 লিটার সমায়তন পানির ভর 1 কেজি ধরা হয়েছে, এই জন্য আমরা এখানে কিন্তু কেজি হিসেবে ব্যবহার করেছি যে 1 লিটার সমায়তন পানির ভর কিন্তু 1 কেজি পানির ভরের সমান। এটি ধরেই কিন্তু অঙ্কটি করা হয়েছে। এখন এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো আমরা 980 ওয়াট। অর্থাৎ 980 ওয়াটই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তার মানে গ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 36। 36 নং প্রশ্নে বলা রয়েছে, 250 মিটার উঁচু একটি ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে অনুভূমিকভাবে নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে যাচ্ছে। শক্তির অপচয় অগ্রাহ্য করলে পানির বেগ কত? এখানে যদি শক্তির কোনো অপচয় না হয় তাহলে পানির বেগ কত হবে? এক্ষেত্রে উচ্চতা দেওয়া রয়েছে, তাহলে আমরা খুব সহজেই অঙ্কটি করতে পারবো। 36 নং অঙ্কটি যদি আমরা সমাধান করি, আমরা জানি যে বেগ বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো ইউ স্কোয়ার প্লাস 2gh। আমরা এই সূত্রের সাহায্যে কিন্তু এটি করতে পারবো। এখন যেহেতু আমাদের আদিবেগ শূন্য, এই জন্য আমরা বি স্কোয়ার সমান লিখবো √2gh। এখানে যদি আমরা মানগুলো বসাই, এক্ষেত্রে 2 গুণন 9.8 এবং উচ্চতা যেটা দেওয়া রয়েছে সেটি দেওয়া ছিল আমাদের 250 মিটার। এই 250 মিটার যদি দেওয়া থাকে, এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো আমরা √4970 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 70 মিটার পার সেকেন্ডই কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আমরা যদি অপশনগুলো থেকে দেখি তাহলে ঘ নাম্বার যে অপশন রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 37। 37 নং প্রশ্নে বলা রয়েছে, 200 গ্রাম ভরে একটি বস্তু 20 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত হবে? আমরা জানি যে একটি বস্তু যদি উপরে থাকে, অর্থাৎ 20 মিটার উপরে থাকে, তার মধ্যে সমস্ত শক্তি বিভব শক্তি হিসেবে জমা থাকে। যখন সেটি মাটিতে পড়ে এই সমস্ত বিভব শক্তিটুকু কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই জন্য বস্তুটি যখন উপরে ছিল তার মধ্যে সমস্ত বিভব শক্তি জমা ছিল এবং এই বিভব শক্তিটি কিন্তু এই গতিশক্তিতে রূপান্তরিত হবে যখন সে মাটিতে পড়বে। এই জন্য আমরা লিখতে পারি যে এই গতিশক্তি সমান ইপি লিখতে পারি আমরা, অর্থাৎ এটাকে আমরা উল্টে লিখতে পারি। ইকেটাকে বাম পাশে এবং ইপিটাকে যদি আমরা ডান পাশে নেই তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইপি সমান হচ্ছে mgh। এক্ষেত্রে m এর মান যদি আমরা বসাই 200 গ্রাম, 200 গ্রামকে যদি আমরা কেজি করি তাহলে আমরা পাবো 0.2। এক্ষেত্রে জি এর মান 9.8 এবং উচ্চতা যেটা দেওয়া আছে সেটি দেওয়া আছে আমাদের 20 মিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো আমরা 39.2 জুল। অর্থাৎ 39.2 জুলই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ ক্ষয় হচ্ছে সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখব প্রশ্ন নং 38। 38 নং প্রশ্ন বলা রয়েছে, 50 কেজি ভরে একটি বস্তুর ভরবেগ 50 কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত হবে? আমরা জানি যে গতিশক্তি এর সাথে ভরবেগের যে সম্পর্ক রয়েছে সেটি কিন্তু ইকে সমান আমরা লিখতে পারি p²/2m। এটি হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। এখান থেকে আমাদের চেয়েছে গতিশক্তি কত হবে। যেহেতু আমাদের ভরবেগ দেওয়া রয়েছে 50, তাহলে ভরবেগ যদি 50 দেওয়া থাকে তাহলে 50 স্কোয়ার এটা 2 আর m এর মান যেটা দেওয়া আছে সেটা ছিল আমাদের 50। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো আমরা 25। সুতরাং এই 25 জুলি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তারপর আমরা দেখবো প্রশ্ন নং 39 নং প্রশ্ন বলা রয়েছে m ও 3m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? এক্ষেত্রে আমাদের রৈখিক ভরবেগের অনুপাত চেয়েছে, অর্থাৎ p1 p2 এর মানটি আমাদের চেয়েছে। এখন আমরা যদি এটি বিস্তারিত করি তাহলে আমরা লিখতে পারি, আমরা যদি প্রথম বস্তুর জন্য যদি গতিশক্তিটা লিখি তাহলে আমরা প্রথম বস্তুর জন্য আমরা গতিশক্তি লিখতে পারবো ek1 সমান p1 স্কয়ার বাই 2m। এটা আমরা লিখতে পারবো, কেননা প্রথম বস্তুর ভর কিন্তু m দেওয়া রয়েছে, এক্ষেত্রে যে 2m এটা আমরা জানি প্রথম বস্তুর ক্ষেত্রে। ঠিক একইভাবে যদি আমরা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো ek2 সমান p2 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2m। দ্বিতীয় বস্তুর ভর কিন্তু হচ্ছে আমাদের 3m, অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভরটি যদি আমরা দেখি তাহলে কিন্তু সেটি দেওয়া রয়েছে আমাদের 3m। এই 3m এর জন্য হচ্ছে p2 স্কয়ার ডিভাইড বাই 2m, এখানে m বলতে হচ্ছে মূলত 3m। এখন এটি গতিশক্তি এবং এটা কিন্তু গতিশক্তি দেওয়া রয়েছে। এখন আমরা যদি এই সমীকরণকে এবং এই সমীকরণকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা লিখতে পারবো ek1 ডিভাইড বাই লিখতে পারবো আমরা ek2। এটা যদি ভাগ করি তাহলে আমরা লিখতে পারবো p1 স্কয়ার ডিভাইড বাই 2m গুণন হচ্ছে 2 ইন্টু 3m ডিভাইড বাই হচ্ছে p2 স্কয়ার, অর্থাৎ এটাকে ভাগ দিলে এটা উল্টে যাবে। এখন যদি আমরা এই m এবং m যদি বাদ দেই, এই 2 যদি বাদ দেই তাহলে আমরা যেটা পাবো আমরা সেটাকে লিখতে পারবো p1 ডিভাইড বাই হচ্ছে p2 এবং এটাকে আমরা হোল স্কয়ার হিসেবে লিখতে পারি। এখানে কিন্তু আমাদের 3 রয়েছে, অর্থাৎ উপরে কিন্তু একটি সংখ্যা 3 রয়েছে, এই 3 আমরা এটাকে কিন্তু এভাবে লিখতে পারি। আর দেখা যাচ্ছে যে গতিশক্তির যে অনুপাত সেটি কিন্তু আমাদের দেওয়া ছিল 2:1। আমরা যদি একটু খেয়াল করি এখানে কিন্তু গতিশক্তির অনুপাত 2:1 দেওয়া রয়েছে। এজন্য এটাকে যদি আমরা এই মানটা যদি বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি যে p1 ডিভাইড বাই p2 হোল স্কয়ার সমান 2/3। এখন এটাকে এভাবে লিখতে পারি p1 ডিভাইড বাই p2 সমান হচ্ছে √2/3। সুতরাং p1 অনুপাত p2 সমান আমরা লিখতে পারি √2 অনুপাত হচ্ছে √3। সুতরাং এই ভরবেগের অনুপাত হচ্ছে p1 অনুপাত p2 হচ্ছে √2 অনুপাত হচ্ছে √3। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই তাহলে √2 এবং √3 হচ্ছে আমাদের ঘ নাম্বার যে অপশন, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 40 নং প্রশ্নে বলা রয়েছে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? যদি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শুরুতে গতিশক্তি দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে এই সূত্রটি ব্যবহার করে অঙ্কটি খুব শর্টকাটে করতে পারবো। আমরা x সমান লিখবো h ডিভাইড বাই n প্লাস 1, এই সূত্রটি ব্যবহার করব। যদি শুরুতে গতিশক্তি দেওয়া থাকে তাহলে এই সূত্রটি ব্যবহার করব। এক্ষেত্রে n হচ্ছে এই যদি দ্বিগুণ বলে থাকে তাহলে n এর মান 2, আর 3 গুণ বলে থাকলে n এর মান 3, আর অর্ধেক বলে থাকলে n এর মান হাফ। এইভাবে কিন্তু এটি কিন্তু মূলত হচ্ছে n এর মান, এবং h হচ্ছে মোট উচ্চতা। এখানে আমাদের মোট উচ্চতা দেওয়া রয়েছে 30 মিটার, তাহলে মোট উচ্চতা যদি 30 মিটার হয়ে থাকে আর n এর মান বলছে দ্বিগুণ তাহলে হচ্ছে 2 প্লাস 1। আমরা দেখতে পাচ্ছি 2 আর 1 হচ্ছে 3, এই 30 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো 10। এক্ষেত্রে 10 মিটার উচ্চতায় কিন্তু গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, অর্থাৎ এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নং 41 নং প্রশ্নে বলা রয়েছে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার এবং ব্যাস হচ্ছে 2 মিটার। কুয়াটিকে পানি শূন্য করার জন্য 5 HP এর একটি পাম্প লাগানো হলো। অর্ধেক পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আর একটি পাম্প লাগানো হলো। প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত? এখানে যেহেতু আমাদের প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের মান চেয়েছে তাহলে দ্বিতীয় পাম্পের কাজটুকু আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে যেহেতু লেখা রয়েছে যে বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরেকটি পাম্প লাগানো হলো, যেহেতু এটা দ্বিতীয় অংশের কথা বলছে এজন্য আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু দ্বিতীয় অংশের কথা বলা নেই, এই জন্য এই অংশটুকু আমরা কেটে দিলাম। অর্থাৎ এই অর্ধেক পানি তোলার পর পাম্পটি যেহেতু নষ্ট হয়ে গেছে, এখন বলছে প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শুরুতে আমরা মোট পানির ভর ধরে নিব, তাহলে ধরি মোট পানির ভর m। এই m সমান আমরা লিখতে পারি m সমান হচ্ছে v আয়তনের সাথে ঘনত্ব যদি গুণ দিই তাহলে কিন্তু আমরা মোট ভর পাই। এক্ষেত্রে আয়তন হচ্ছে পাই r স্কয়ার l রো। এখানে যদি আমরা মানগুলো বসাই, পায়ের মান ছিল আমাদের 22/7 পূরণ হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ। আমরা দেখতে পাচ্ছি ব্যাস দেওয়া রয়েছে 2 মিটার, তাহলে ব্যাসার্ধ কিন্তু হচ্ছে 1 মিটার, তাহলে 1 স্কয়ার। এক্ষেত্রে এই কুয়ার গভীরতা দেওয়া রয়েছে আমাদের 20 মিটার, তো কুয়ার গভীরতা যদি 20 মিটার দেওয়া থাকে তাহলে এক্ষেত্রে আমরা 20 বসাবো, এবং পানির ঘনত্ব ছিল 1000। এটাকে যদি আমরা গুণ দেই তাহলে আমরা মোট পানির ভর পাবো 62832 কেজি, আমরা এটা পাবো।
এখন যেহেতু এটা মোট পানির ভর, এখন আমাদের প্রশ্নের মধ্যে বলা রয়েছে যে অর্ধেক পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে যায়, এই জন্য কুয়ার অর্ধেক পানি, আমরা যদি অর্ধেক পানি হিসাব করি তাহলে অর্ধেক পানি সমান হচ্ছে অর্ধেক পানি ভর m1 সমান হচ্ছে m/2। এক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি m এর মান ছিল 62,832। এক্ষেত্রে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 31,416 কেজি। এটা আমরা পাবো 31,416 কেজি আমরা পাবো এক্ষেত্রে অর্ধেক পানির ভর। এখন যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলা রয়েছে অর্ধেক পানি তুলতে কিন্তু কাজ কত, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা একটি চিত্রে যদি সহায়তা নেই তাহলে বুঝতে হয়তো একটু সহজ হবে। ধরলাম এটি হচ্ছে টোটাল পানি, এখন অর্ধেক পানি যেহেতু আমাদের খালি করেছে, তার মানে এই অর্ধেক পানি আমাদের কিন্তু এলাও, এখনো কিন্তু অর্ধেক পানি আমাদের রয়ে গেছে। অর্ধেক পানি যদি প্রথম অর্ধেক অংশ যদি খালি করে তাহলে এক্ষেত্রে ভরকেন্দ্র হচ্ছে এইটা। এক্ষেত্রে টোটাল কুয়ার গভীরতা যদি আমাদের 20 মিটার হয়ে থাকে তাহলে অর্ধেক পানির জন্য গভীরতা ছিল 10 মিটার, এবং ভরকেন্দ্রের যে সরণ অর্থাৎ এই যে ভরকেন্দ্রের সরণ কিন্তু এইচ এর মান কিন্তু হবে 5 মিটার, এইচ এর মান কিন্তু 5 মিটার হবে। আমরা মনে রাখবো যখন অর্ধেক কুয়াকে খালি করবে তখন অর্ধেক পানিটা বিবেচনা করব, অর্ধেক পানি বিবেচনা করলে তার ভরকেন্দ্র কিন্তু হচ্ছে ঠিক মাঝখানে। এই জন্য অর্ধেক পানি যদি 10 মিটার হয়ে থাকে তাহলে ভরকেন্দ্র কিন্তু হচ্ছে ঠিক তার অর্ধেক, এই জন্য হচ্ছে 5 মিটার। এখন এই ভরকেন্দ্রের সরণ এই 5 মিটার ধরেই কিন্তু অর্ধেক পানির জন্য কৃতকাজ আমাদের হিসাব করা লাগবে। এখন আমরা যদি কৃতকাজটি হিসাব করি তাহলে আমরা লিখবো W সমান FH, এটা লিখবো। আবার F সমান আমরা লিখতে পারবো mgh। এক্ষেত্রে m1 হচ্ছে অর্ধেক পানির ভর, আমরা অর্ধেক পানির ভর যেটা পেয়েছি সেটা পেয়েছিলাম 31,416 কেজি, আর জি এর মান 9.8, আর উচ্চতা কিন্তু এক্ষেত্রে ধরবো h হচ্ছে গড় উচ্চতা অর্থাৎ ভরকেন্দ্রের সরণ, সেটি কিন্তু ধরবো আমরা 5। এক্ষেত্রে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো 1.54 গুণন 10⁶ জুল, অর্থাৎ এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 1.54 গুণন 10⁶ জুল। আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই তাহলে 1.54 গুণন 10⁶ জুল হচ্ছে ঘ নাম্বার যে অপশন, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 42 নং প্রশ্নে বলা রয়েছে 100 মিটার গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1200 কেজি পানি ওঠানো হয়, যদি ওই পানিতে উঠাতে ইঞ্জিনটির ক্ষমতা 40% কমে যায় তাহলে এর অশ্বক্ষমতা কত। 40% কমে যদি যায় তার মানে আমাদের কর্মদক্ষতা থাকলো 60%। যেহেতু কর্মদক্ষতা 60% রয়েছে, এখানে কর্মদক্ষতার কথাটি বলা রয়েছে যে 40% কমে যায়, এজন্য কর্মদক্ষতা থাকলো আমাদের 60%। তাহলে কর্মদক্ষতা এর সূত্রটি ব্যবহার করে আমাদের এই অঙ্কটি করা লাগবে। আমাদের এই অঙ্কের মধ্যে চেয়েছে ক্ষমতা কত বা অশ্বক্ষমতা কত, এটি চেয়েছে। এখন আমরা এই অঙ্কের করার জন্য আমরা শুরুতেই যেহেতু কর্মদক্ষতা এর বিষয়টি দেওয়া রয়েছে, এজন্য আমরা কর্মদক্ষতার সূত্রটি ব্যবহার করব। আমরা জানি কর্মদক্ষতা এটা সমান পি প্রাইম বাই পি ইন্টু হচ্ছে 100%। এক্ষেত্রে পি প্রাইম হচ্ছে আমাদের লব্য কার্যকর ক্ষমতা, পি হচ্ছে মোট ক্ষমতা, আমাদের এই মোট ক্ষমতাটা কিন্তু চেয়েছে। এখন আমরা এই লব্য কার্যকর ক্ষমতাকে সবসময় ভেঙে ফেলবো, তাহলে আমরা লিখতে পারি mgh/t লিখতে পারি। আর এখানে আমরা নিচে কিন্তু রয়েছে আমাদের পি, অর্থাৎ পি প্রাইমকে ভেঙে আমরা লিখলাম mgh/t, নিচে আমাদের থাকলো পি গুণন কিন্তু হচ্ছে 100%। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি mgh/t গুণন হচ্ছে 1/p গুণন হচ্ছে 100%, আমরা এটা কিন্তু লিখতে পারি। এক্ষেত্রে থাকলো আমাদের এটা। এখন আমাদের যেহেতু p বের করতে হবে তাহলে আমরা p সমান আমরা লিখতে পারবো mgh গুণন 100% ভাগ হচ্ছে ইটা টি, অর্থাৎ ইটা এবং টি এর নিচে কিন্তু থাকলো। এখন যদি আমরা এখানে মানগুলো বসাই, তাহলে কিন্তু উত্তরটা পাবো। আমরা যদি একটু মানটা যদি বসাই তাহলে ভরের মান আমরা বসাবো 1200 কেজি, অর্থাৎ এই ভরের মান কিন্তু 1200 কেজি দেওয়া রয়েছে। জি এর মান 9.8 এবং উচ্চতা যেটা দেওয়া রয়েছে 110 মিটার, এবং পূরণ রয়েছে আমাদের 100%, ভাগ হচ্ছে ইটা এবং টি। ইটা হচ্ছে আমাদের 60%, যেহেতু 40% নষ্ট হয়ে গেছে এই জন্য থাকলো 60%, আর সময় হচ্ছে প্রতি মিনিট যেহেতু সেক্ষেত্রে হচ্ছে আমাদের 60 সেকেন্ড। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মানটি পাবো 35,933.33, এটা আমরা মান পাবো। সুতরাং এত ওয়াট, যেহেতু আমাদের অপশনের মধ্যে ওয়াটে দেওয়া নেই, এইচপি তে দেওয়া রয়েছে বা হর্স পাওয়ারে দেওয়া রয়েছে, এই জন্য আমরা এটাকে 746 দ্বারা ভাগ করব। আমরা যদি 746 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটাকে আমরা এইচপি তে পাবো। এইচপি তে যদি পাই তাহলে সেটা আমরা পাবো 48.17 এইচপি, অর্থাৎ 48.17 এইচপি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি দেখি এক্ষেত্রে 48.17 এইচপি হচ্ছে ঘ নাম্বার যে অপশন রয়েছে, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।
তারপর আমরা দেখবো প্রশ্ন নং 43 নং প্রশ্নে বলা রয়েছে সংরক্ষণশীল বল দ্বারা 1 কেজি ভরের একটি বস্তুকে এ থেকে বি তে নেওয়া হলে এবং বি থেকে এ তে ফিরিয়ে আনা হলে বস্তুটির উপর কত কাজ সম্পন্ন হলো। আমরা জানি যে সংরক্ষণশীল বল হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল দ্বারা যদি একটি কৃতকাজ সম্পন্ন হয়, অর্থাৎ একটি বস্তু যদি এ বিন্দু থেকে যদি বি বিন্দুতে চলে যায়, আবার যদি বি থেকে আবার এতে যদি চলে আসে, অর্থাৎ এই সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজের মান কিন্তু শূন্য হয়ে থাকে। যদি সে একই বিন্দুতে ফিরে আসে, এক্ষেত্রে ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নং 44 নং প্রশ্ন বলা রয়েছে কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে। আমরা জানি বল এবং সরণ এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কাজের মান শূন্য হয়ে থাকে, অর্থাৎ এই ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নং 45 নং প্রশ্নে বলা রয়েছে একটি স্প্রিংকে 20 নিউটন বল দ্বারা টানলে 5 সেন্টিমিটার প্রসারিত হয়, 10 সেন্টিমিটার প্রসারণে কৃতকাজ কত। এক্ষেত্রে আমাদের শুরুতেই আমরা স্প্রিং ধ্রুবকটি বের করে নিব। আমরা জানি F সমান kx, এক্ষেত্রে আমরা k সমান লিখতে পারি F বাই x। এক্ষেত্রে F এর মান আমরা যদি দেখি, F এর মান দেওয়া রয়েছে 20 নিউটন এবং x হচ্ছে সরণ দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার। তাহলে এটাকে মিটার বানাইতে হবে, তাহলে 0.05, এটাকে যদি ভাগ করা হয় তাহলে আমরা পাবো 400, অর্থাৎ এই যে 400 নিউটন পার মিটার, এটি কিন্তু হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান। এখন আমরা এই স্প্রিং ধ্রুবকের মানটি ব্যবহার করে কৃতকাজ হিসাব করব। আমরা যদি স্প্রিং এর ক্ষেত্রে কৃতকাজ হিসাব করি তাহলে আমরা জানি W সমান হাফ কে x স্কয়ার। এক্ষেত্রে হাফ গুণন হচ্ছে স্প্রিং ধ্রুবক কে এর মান ছিল 400 আর x হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারকে যদি আমরা মিটার বানাই তাহলে পাবো 0.1। এখানে কিন্তু আমাদের স্কয়ার রয়েছে, তাহলে স্কয়ার, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2 জুল, অর্থাৎ এই 2 জুলই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি দেখি ঘ নাম্বার যে অপশন রয়েছিল সেটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নং 46 নং প্রশ্ন বলা রয়েছে 100 মিটার গভীর কুয়া থেকে একটি পাম্প ঘন্টায় 7000 কেজি পানি উত্তোলন করতে পারে, পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। এক্ষেত্রে পাম্পটির কর্মদক্ষতা 72%। যেহেতু কর্মদক্ষতা 72% দেওয়া রয়েছে, এই জন্য আমরা কর্মদক্ষতা এর সূত্রটি ব্যবহার করে অঙ্কটি করতে হবে। এখন কর্মদক্ষতা ইটা সমান আমরা যেটা জানি সেটা জানি পি প্রাইম বাই পি ইন্টু হচ্ছে 100%। এখন ইন্টু 100%, এখন আমরা এই সূত্রটাকে আমরা দেখব যে পি প্রাইম এটা হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা। এই লব্ধ কার্যকর ক্ষমতাটাকে আমরা ভেঙে ফেলবো। আমরা যদি লব্ধ কার্যকর ক্ষমতাটাকে ভেঙে ফেলি তাহলে লিখতে পারবো mgh বাই টি, নিচে কিন্তু পি থাকলো, ইন্টু হচ্ছে 100%। এখন এই সমীকরণটাকে আমরা একটু সরল করলে লিখতে পারি mgh বাই টি ইন্টু হচ্ছে 1 বাই পি, এটি উল্টে গেল 1 বাই পি ইন্টু হচ্ছে 100%। এখন যেহেতু আমাদের ক্ষমতা চেয়েছে এই জন্য পিটা আমরা বাম পাশে নিয়ে আসবো। পি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে থাকলো mgh গুণন হচ্ছে 100%, আর নিচে থাকলো আমাদের ইটা টি। এখন আমরা যদি মানগুলো বসাই আমরা দেখতে পাচ্ছি এম এর মান হচ্ছে 7000 কেজি আর উচ্চতা হচ্ছে 100 মিটার এবং এই কর্মদক্ষতা হচ্ছে 72%। তাহলে এখানে আমরা যদি মানগুলো যদি বসাই, এখন এই এম এর মান ছিল 7000 কেজি এবং জি এর মান 9.8 আর উচ্চতা যেটা দেওয়া ছিল, উচ্চতা দেওয়া ছিল 100 মিটার। তাহলে উচ্চতার মান যদি আমরা বসাই 100 মিটার এবং নিচে এটা ছিল আমাদের 72%, এখানে কিন্তু আমাদের 100% গুণ ছিল, অর্থাৎ সূত্রের 100% কিন্তু ছিল এবং নিচে ছিল কর্মদক্ষতা 72% আর সময় সময় আমাদের এখানে দেওয়া রয়েছে পাম্পটি প্রতি ঘন্টায়। যেহেতু পাম্পটি প্রতি ঘন্টায় যেহেতু সময় দেওয়া রয়েছে এই জন্য 1 ঘন্টা সমান আমরা জানি 3600 সেকেন্ড। তাহলে 3600 দ্বারা যদি ভাগ দেই তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব 2646.6 ওয়াট। এটাই কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই তাহলে ক নাম্বার যে অপশন রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নং 47 নং প্রশ্ন বলা রয়েছে কোন কুয়া থেকে 30 মিটার উপরে পানি তোলার জন্য 5 কিলো ওয়াটের একটি পাম্প ব্যবহার করা হয়, পাম্পের কর্মদক্ষতা 90% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে। এক্ষেত্রে কিন্তু ভর চেয়েছে, এক্ষেত্রে যেহেতু ভর চেয়েছে আর যেহেতু কর্মদক্ষতা দেওয়া রয়েছে এই জন্য আমরা কর্মদক্ষতা এর সূত্রটি ব্যবহার করব। আমরা যদি কর্মদক্ষতার সূত্রটি যদি ব্যবহার করি তাহলে খুব সহজেই কিন্তু অঙ্কটি আমরা করতে পারবো। এক্ষেত্রে কর্মদক্ষতা সমান আমরা জানি এটা সমান পি প্রাইম বাই পি ইন্টু হচ্ছে 100%। এখন আমরা এই পি প্রাইমকে সবসময় ভেঙে ফেলবো। যদি পি প্রাইমকে ভাঙি তাহলে আমরা লিখতে পারবো mgh বাই টি, নিচে ছিল পি ইন্টু হচ্ছে 100%। এখন এটাকে যদি আমরা আর একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো এটা সমান mgh বাই টি ইন্টু হচ্ছে 1 বাই পি ইন্টু হচ্ছে 100%। আমরা কিন্তু এটা পাবো। এখন এইটাকে আর একটু সরল করে আমরা লিখতে পারবো mgh গুণন হচ্ছে 100% গুণন সমান হচ্ছে ইটা টিপি।
ইটা টিপি। এখন যেহেতু আমাদের ভরটা চেয়েছে, এই জন্য ভরটাকে আমরা বাম পাশে রেখে দিব। রেখে দিই ইটা টিপি ডিভাইড বাই হচ্ছে জিএইচ গুণন হচ্ছে 100%। এখানে যদি আমরা মানগুলো বসাই, এখানে ইটার মান বসাবো, সময়ের মান বসাবো, ক্ষমতার মান বসাবো, জিএইচ যদি এই মানগুলো বসাই তাহলে কিন্তু এর উত্তরটা আমরা পাবো। এক্ষেত্রে ইটা সমান দেওয়া ছিল 90%, আর সময় দেওয়া আছে আমাদের প্রতি মিনিটে যেহেতু, তাহলে হচ্ছে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমরা এই সময়ের মান বসাবো 60 সেকেন্ড। আর ক্ষমতা দেওয়া ছিল আমাদের 5 কিলো ওয়াট, অর্থাৎ 5 কিলো ওয়াট মানে ক্ষমতা হচ্ছে 5000 ওয়াট। 5000 ওয়াট এক্ষেত্রে ডিভাইড বাই 9.8। আর উচ্চতা দেওয়া রয়েছে আমাদের 30 মিটার। উচ্চতা দেওয়া ছিল 30 মিটার, ইনটু ছিল 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 918 কেজি। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 918 কেজি সমান হচ্ছে 918 লিটার। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 1 লিটার সমায়তন পানির ভর, 1 কেজি পানির ভর, এটা ধরে আমরা 918 কেজি সমান 918 লিটার লিখতে পারি। এখন অপশনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নং 48 নং প্রশ্নে বলা রয়েছে একটি বানর 20 মিটার উঁচু নারিকেল গাছ থেকে নারিকেল ফেলছে। প্রত্যেকটি নারিকেলের ভর 3 কেজি এবং বানরটি প্রতি সেকেন্ডে 2টি করে নারিকেল ফেলছে। নারিকেলের সমস্ত স্থিতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলে উক্ত বিদ্যুৎ শক্তির সাহায্যে কয়টি 50 ওয়াটের বৈদ্যুতিক বাতি প্রজ্বলিত করা যাবে। এখানে যেহেতু 20 মিটার উঁচু থেকে প্রতি সেকেন্ডে 2টি করে নারকেল ফেলছে, এই জন্য আমরা সময়টিকে ধরবো 1 সেকেন্ড হিসেবে, প্রতি সেকেন্ড হিসেবে ধরবো। এবং 2টি করে নারকেল যেহেতু ধরছে, প্রতিটি নারকেলের ভর যদি 3 কেজি হয়, 2টি ধরার জন্য বা 2টি করে নারকেল ফেলার জন্য এই ভর কিন্তু দ্বিগুণ ধরতে হবে। অর্থাৎ একটির ভর 3 কেজি হলে যেহেতু 2টি করে নারকেল ফেলছে, এই জন্য 2টির ভর কিন্তু হচ্ছে আমাদের 6 কেজি। এখন এই নারিকেলের যে বিভব শক্তি রয়েছে, এই বিভব শক্তিটি কিন্তু বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই জন্য আমরা আগে এই নারিকেলের বিভব শক্তিটি বের করে নিব। তাহলে নারিকেলের বিভব শক্তি বের করলে ইপি সমান আমরা জানি mgh। এক্ষেত্রে mgh যেহেতু, এক্ষেত্রে আমরা m এর মান লিখবো 6 কেজি, আর g এর মান 9.8, আর উচ্চতা হচ্ছে 20 মিটার। এটা কিন্তু আমরা বিভব শক্তি পেয়েছি। এখন যেহেতু আমাদের ক্ষমতা বের করতে বলেছে, তাহলে আমরা জানি যে বিভব শক্তি কিন্তু হচ্ছে কৃতকাজ, অর্থাৎ বিভব শক্তি কিন্তু হচ্ছে কৃতকাজ। এই জন্য আমরা এই বিভব শক্তিটাই কিন্তু কৃতকাজ হিসেবে নিতে পারি। আবার ক্ষমতা P সমান আমরা জানি W/T। এক্ষেত্রে এই W যেটা আমরা পেয়েছি সেটি কিন্তু মূলত কৃতকাজ। এই W এর মান কিন্তু আমরা পেলাম 6 গুণন 9.8 ইন্টু হচ্ছে 20 ডিভাইড বাই T হচ্ছে 1 সেকেন্ড। অর্থাৎ T হচ্ছে প্রতি সেকেন্ডে, যেহেতু এই জন্য হচ্ছে 1 সেকেন্ড। এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 1176 ওয়াট। 1176 ওয়াট কিন্তু আমরা পেলাম। এখন যেহেতু প্রতিটি বাল্বের ক্ষমতা 50 ওয়াট, এই জন্য আমরা এই মোট ক্ষমতাকে যদি 50 দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা বাতির সংখ্যা পেয়ে যাব। যদি এটাকে ভাগ করা হয় তাহলে আমরা পাবো 23.52টি। 23.52টি, যেহেতু এখানে আমাদের ভগ্নাংশ চলে এসেছে, এই জন্য আমরা বলতে পারি এই বাতির সংখ্যা হতে পারে 24টি। এই জন্য আমরা যদি অপশন দিকে দেখি তাহলে যে আমাদের খ নাম্বার যে অপশন রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।